আজকে যে চ্যাপ্টারটা আমরা করবো তার নাম হচ্ছে কেটিজি প্লাস থার্মোডাইনামিক্স। এই দুটি চ্যাপ্টার দেখো মূলত হচ্ছে থিওরিটিক্যাল চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টার সম্পর্কে আমাকে একটু থিওরিটাকে ভালো করে জানতে হবে। আমি এর আগে যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের করেছি, মেকানিক্স থেকে যে পার্টগুলো করেছি, সেগুলো মোটামুটি কোয়েশ্চেন সলভের মাধ্যমে আয়ত্ত চলে আসে। কিন্তু এই দুটো চ্যাপ্টার কিন্তু একটু থিওরিটিক্যাল ভিত্তিক, সেজন্য আমাদের একটু থিওরিটা পড়তে হবে, তারপর আমরা কোশ্চেন প্র্যাকটিসের দিকে যাবো। তো তোমরা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো, জাস্ট একটু থিওরিটা ভালো করে জেনে নাও। দেখো কেটিজি প্লাস থার্মোডাইনামিক্সের মধ্যে ফার্স্ট অফ অল আমরা শুরু করবো থার্মোডাইনামিক্স। আমি খুব ক্ষুদ্র পরিসরে যেটুকু দরকার থিওরি সেটুকু বলবো, তারপরে কোশ্চেন প্র্যাকটিস করবো। ক্লিয়ার? দেখো থার্মোডাইনামিক্স এখান থেকে মূলত ডাব্লিউবিজিতে তিনটে টপিককে বেশি ফোকাস করো। ফার্স্ট অফ অল থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, দ্বিতীয়ত থার্মোডাইনামিক্স সেকেন্ড ল, অ্যান্ড থার্মোডাইনামিক্স প্রসেস। থার্মোডাইনামিক্স সেকেন্ড ল থেকে এখন বিগত আর সেরকম প্রশ্ন দেয় না, মানে হিট ইঞ্জিন যেখান থেকে আসে। থার্মোডাইনামিক্স সেকেন্ড ল থেকে অত আসে না, বাট থার্মোডাইনামিক্স প্রসেস অ্যান্ড থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের সেটা বুঝতে হবে। ফার্স্ট অফ অল একটু তোমাদেরকে বলার চেষ্টা করি যে থার্মোডাইনামিক্সের ধারণাটা অ্যাকচুয়ালি কীভাবে আসলো, বা থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল তার ধারণা অ্যাকচুয়ালি কীভাবে আসলো, এটা একটুখানি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন তৈরি হয়। কীরকম কোশ্চেন বলবো? ফার্স্ট অফ অল একটা কন্টেনারকে যদি আমরা এখানে কল্পনা করি, ধরো এটা হচ্ছে একটা কন্টেনার, নিচে আমি কিন্তু তাকে নির্দিষ্ট হারে হিট প্রদান করছি, ঠিক আছে? এটা একটা কন্টেনার, নির্দিষ্ট হারে কী করছি, আমি হিট প্রদান করছি, এবং এর ভিতরে অবশ্যই আমার গ্যাস আছে, ঠিক আছে? নির্দিষ্ট পরিমাণে গ্যাস আছে, আমার কন্টেনারের সাথে আমি হিটকে প্রদান করছি। কিউ পরিমাণ তাহলে আমি হিট প্রদান করলাম, তাহলে কিউ পরিমাণ হিট প্রদান করার ফলে, এবং উপরে ধরো আমার একটা পিস্টন আছে বা এক্সটার্নাল প্রেশার যেটা হচ্ছে আমরা বলি পি এক্সটার্নাল ধরলাম, অর্থাৎ বায়ুর চাপ ধরো উপর দিকে চাপ দিচ্ছে, আর আমি নিচের দিকে আমি হিট দিলাম। হিট দেওয়ার ফলে কি হলো, যে আমার গ্যাস ধরো এই লেভেলে ছিল, এই লেভেলটা একটু ইনক্রিজ করলো, যে এই গ্যাসটা এরকম লেভেলে চলে আসলো, তখন আমি বলবো গ্যাসটাকে ওয়ার্ক ডান করা, মানে গ্যাসটা নিজে ওয়ার্ক ডান করেছে। যদি উপরের ভলিউম যদি আমার ইনক্রিজ ঘটে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো গ্যাস ওয়ার্ক ডান করছে বলে আমার ভলিউম ইনক্রিজ করছে, তার মানে গ্যাস নিজে ওয়ার্ক ডান করছে, তার মানে সেক্ষেত্রে আমার পজিটিভ হবে, ওয়ার্ক ডানের মান পজিটিভ হবে। আর যদি গ্যাসের উপরে মানে গ্যাসের ভলিউম যদি যা ছিল তার থেকে যদি ডিক্রিজ করে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো উপরের যে প্রেশারটা সেটা নিশ্চয়ই এই গ্যাসের প্রেশার থেকে বেশি, সেজন্য ডিক্রিজ করেছে। আর ভলিউম যদি ডিক্রিজ করে, তার মানে আমার ওয়ার্ক ডানের মান কিন্তু আলটিমেটলি নেগেটিভ আসবে। এবার ভালো করে শুনো যে ওয়ার্ক ডান সম্পর্কে আমরা বলি না পিডিভি, এই ধারণাটা কীভাবে আসলো। ফার্স্ট অফ অল আমি দেখো যে এই পরিমাণে গ্যাস ছিল, এই যে এই লেভেল পর্যন্ত গ্যাস ছিল, আমি যেই কিউ পরিমাণ হিট প্রদান করলাম, সেই গ্যাসটার লেভেল বি পর্যন্ত গেল। তাহলে আমি ধরলাম এই যে এর থেকে বি এর ডিস্টেন্স ধরলাম ডিএক্স পরিমাণ কিন্তু আমার চেঞ্জ হলো, কেলো ডিএক্স পরিমাণ আমার চেঞ্জ হলো। তার মানে আমি এখান থেকে বলবো যে দাদা ওয়ার্কগুলো কত হবে, তাহলে আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু কত, এফ ডট এস বা এফ ডট ডিএস আমরা বলতে পারি, এফ ডট এস অর্থাৎ বল ইনটু সরণ। তাহলে আমি যতটুকু বল প্রয়োগ করছি, তাহলে বলটাকে আমরা কি লিখতে পারি, চাপ ইন্টু ক্ষেত্রফল হিসেবে লিখতে পারি, চাপ ইন্টু ক্ষেত্রফল ইকুয়াল টু বল লিখতে পারি, তাই না? তাহলে আমরা পিজি মানে গ্যাস দ্বারা যে চাপ দেওয়া হচ্ছে সেটা ইন্টু এ ঠিক আছে, ইন্টু ডিসপ্লেসমেন্ট এখানে ডিএক্স ধরা হয়েছে। দেখো ডিসপ্লেসমেন্টকে এখানে ডিএক্স ধরা হয়েছে, আমি এখানে ডিএক্স ধরলাম। অর্থাৎ দেখো এই ডিএক্স পরিমাণ এর লেভেল আপ হয়েছে, যেই গ্যাসটা নিজে হিট দিয়েছি, গ্যাস নিজে ওয়ার্ক করেছে, ফলে গ্যাসের তরলটা ইনক্রিজ ঘটেছে। কত পরিমাণ? ডিএক্স পরিমাণ। গ্যাসের সরণ কত হয়েছে? ডিএক্স পরিমাণ। আমি কি পরিমাণ তাহলে কার্য করছি? এফ। আমি তো এফ লিখতে পারবো না, আমি এখানে বল তো লিখতে পারবো না, বল আমরা মেকানিক্সের ক্ষেত্রে লিখতে পারতাম, কিন্তু একটা কন্টেনার তরল হলে আমরা কী করবো, পিজি ইন্টু এ, অর্থাৎ এরিয়া ইন্টু প্রেশার যদি গুণ করি, তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি পিজি ইন্টু ভি, আমরা লিখতে পারি। অর্থাৎ এই যে এখান থেকে আমার ওয়ার্ক ইকুয়াল টু পি ইন্টু ভি, এর ধারণায় আমরা আসি। ক্লিয়ার? ওয়ার্ক ইকুয়াল টু পি ইন্টু ভি। কেন এখানে কেন লিখলাম? আরে ভাই এ মানে কত, লেন্থ স্কোয়ার, আর একটা তোমার ডিএক্স মানে ধরে নাও, ডিএক্স মানে তুমি সিম্পল এখানে ডিএক্স লিখবো না, সরি, এটা সিম্পলভাবে এক্সই ধরো। তার মানে কি ধরলাম, লেন্থ ধরো হচ্ছে এল স্কোয়ার, আর একটা লেন্থ আমি অ্যাকচুয়াল ভলিউম হিসেবে বের করে, সেটা পিজি ইন্টু ভি, সিম্পল ব্যাপার এটা। এবার যদি আমাকে বলে যে কত পরিমাণ ক্ষুদ্র কতটুকু কার্য করেছি, তাহলে সিম্পলভাবে টি ডব্লিউ লিখে দেবো ইকুয়াল টু পিজি ইন্টু ডেল্টা ভি বা টিভি লিখে দেবো, তাই না? পি যে গ্যাসের যে চাপ, এটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, বা এটা কোনো তো চেঞ্জ নেই, এটা তো ভ্যারিয়েবল না, তাই না? অবশ্যই ভ্যারিয়েবল, কিন্তু সেক্ষেত্রে আমার ডেরিভেটিভের মান দেবো না এখানে। ডেরিভেটিভ গ্যাসের যে গ্যাসের যে চাপ, সেটা কিন্তু সেমই থাকবে অনেক সব সময় ক্ষেত্রে, ঠিক আছে? ইনক্রিজ ঘটবে, কিন্তু সেটা ডিভি দিব না, আমি ক্ষুদ্র পরিমাণ যখন বলবে তখন সেখানে আমি দিয়ে দিব না, ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট হিসাবে তোমরা ধরতে পারো। এই হচ্ছে আমার ওয়ার্ক ডানের ধারণা, এইভাবে আসে। তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানের ব্যাপারটা এখানে কী বললাম আমরা, যে ওয়ার্ক ডানটা যেটা করা হচ্ছে ধরলাম, সেটাকে আমরা ধরলাম ডি ডাব্লিউ, এটা ইকুয়াল টু আমরা বলতে পারলাম যে না ওয়ার্ক ডান বলবো না, যে হিটটা বলবো, ঠিক আছে? হিট যে আমি হিটটা দিলাম, সেই হিটটার মাধ্যমে তো ওয়ার্ক ডানটা হলো, তাহলে ডি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি ডাব্লিউ প্লাস ডি ইউ বা ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তোমরা যে কোনো একটা লিখতে পারো।
অর্থাৎ যে হিটটা আমি দিচ্ছি তার ফলে কিন্তু ওর মধ্যে একটা ওয়ার্ক ডান সৃষ্টি হচ্ছে, সে কার্য করছে গ্যাসটা, এবং সেই যে হিটটার মান সেটা ওর গ্যাস দ্বারা গ্যাসের যে কার্য সেটা প্লাস এর যে ইন্টারনাল এনার্জি এর দুটো যোগফলের সমান। সিম্পল, এটাকে আমরা বলি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। এখান থেকে আমাদের তৈরি হয় থার্মোডাইনামিক্স প্রসেস এবং রাদার দ্যান সমস্ত কিছু কিন্তু আমাদের তৈরি হয়। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ওয়ার্ক ডানের মান হচ্ছে পি ডট ডিভি হয় বা পিডিভি, এবং ডি2 এর মানকে আমরা ডিডব্লিউ প্লাস ডিইউ এই পরিমাণে লিখতে পারি। এটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। অর্থাৎ যে পরিমাণ আমি হিটটা দিলাম, যে পরিমাণ হিটের দ্বারা আমি লেভেল আপ করলাম ওই গ্যাসের বা ওয়ার্ক ডান করলাম, সেই ওয়ার্ক ডানটা কী হয় বা সেই তাপটা কী হয়, সেই তাপটার মান ওই ডিডব্লিউ মানে ওয়ার্ক প্লাস ডিইউ গ্যাসের যে ইন্টারনাল এনার্জি ওর দুটো যোগ করে সমান। ক্লিয়ার? তাহলে এটা পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার দেখো এই যে পিডিভি ধারণা আসলো না, আমরা কি বললাম যে পিডিভি না পিডিভি এটাকে আমরা বলি ওয়ার্ক ডান। ডাব্লিউ ইকাল টু আমরা কি বললাম? ডাব্লিউ ইকাল টু পিডিভি। তাহলে আমাকে যদি টোটাল ওয়ার্ক ডান তার বলে তাহলে নিশ্চয়ই V1 থেকে V2 যদি করে দাও তাহলে আমার টোটাল পিডিভি অর্থাৎ ওয়ার্ক ডান আমার চলে আসে। এবার দেখো এই যে প্রসেস ওয়ার্ক ডানের যে থার্মোডাইনামিক্সের প্রসেস এখান থেকে শুরু হয়। কীভাবে? দেখো আমি একটা তোমাদের সামনে চার্টকে দিচ্ছি, চার্টকে করছি, তাহলে জিনিসটাকে আরও সুবিধা হবে এবং তাড়াতাড়ি ভিডিওটা হবে এবং সুবিধা হবে, লিখতে হবে না বেশি, তাড়াতাড়ি হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা আসি এখানে যে আইসোপোরিক প্রসেস। দেখো প্রথমটা দেওয়া আছে আইসোপোরিক প্রসেস ওয়ার্ক ডানের ক্ষেত্রে। আইসোপোরিক মানে ভলিউম আমার কনস্ট্যান্ট থাকবে, তখন হচ্ছে আইসোপোরিক, ভলিউম কনস্ট্যান্ট থাকবে। এবার দেখো ধরে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমি ওয়ার্ক ডান কী করে বুঝবো? আমি ওয়ার্ক ডান তখনই বুঝবো যদি আমার ভলিউমটা ইনক্রিজ হয়, তখন বলবো যে গ্যাস ওয়ার্ক করেছে, আর যখন বলবো যে ভলিউমটা যদি ডিক্রিজ হয় তাহলে বলবো এক্সটার্নাল প্রেশার ওয়ার্ক করেছে, এক্সটার্নাল প্রেশারের দ্বারা ওয়ার্ক হয়েছে। এবার যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে নিশ্চয়ই কোনো ওয়ার্ক হয়নি, তার মানে ওয়ার্ক ডানের মান কী হবে? আলটিমেটলি জিরো আসবে। ক্লিয়ার? নেক্সট দেখো আমার যেটা আসে হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোবারিকের ক্ষেত্রে পি কনস্ট্যান্ট হয়, চাপ। আইসোবারিক মানে সমচাপ, তারা কী হবে? পি কনস্ট্যান্ট হবে। পি কনস্ট্যান্ট মানে আমরা লিখতে পারি ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু পি V2 মাইনাস V1 লিখতে পারি আমরা সেটা পিডিভি V2 মাইনাস V1। এবার এই দেখো এখানে যেহেতু পি কনস্ট্যান্ট তাই আমরা এখানে লিখতে পারি পি T2 মাইনাস T1 আমরা লিখতে পারি। তারপর PV ইকুয়াল টু এনআরটি। পি কনস্ট্যান্ট যদি হয় তাহলে V ইকুয়াল টু এনআরটি, তার মানে অ্যাকচুয়ালি ভি এর সাথে কী হচ্ছে? টি অ্যাকচুয়ালি সমানুপাতিক পি এর সাথে হচ্ছে, তাই না? সেজন্য আমরা T2 মাইনাস T1 এটাকে এক্সচেঞ্জ হিসাবে লিখতে পারি। এবার দেখো আইসোথার্মাল প্রসেস, যখন আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন সেটাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মালের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি ln V2 বাই V1। এই যে ফর্মটা সেটা কেন আসে এটার বিস্তৃত আলোচনা করা যায়, কিন্তু আমরা এখন করবো না, শর্ট টাইমের মধ্যে আমরা এখন রিভিশন করবো, সেটা আমরা পরে করবো যখন একদম পুরোপুরি বেসিক থেকে করবো তখন। বাট এখন শুধুমাত্র এটুকুই জেনে রাখো, এবং এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি এনআরটি ln P1 বাই V2, এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি। নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তো অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডেল্টা কিউ অর্থাৎ যে তাপের পরিমাণ এটা কিন্তু জিরো হয়, যে তাপের পরিমাণ সেটা কিন্তু আমার জিরো হয়, এবং ডেল্টা ডাব্লিউ ইকুয়ালটা আমরা বলতে পারি মাইনাস ডেল্টা ই, মানে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে তোমরা বলতে পারো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লিউ প্লাস ডেল্টা ই যদি হয়, যদি একটা জিরো হয়ে যায় তাহলে অবশ্যই মাইনাস নেগেটিভের সাথে জিরো হয়, যদি ডি কিউ জিরো হয়ে যায়, সিম্পল। সেখান থেকে আমরা ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এনসিভি ডেল্টা টি বলতে পারি। এটা কেন আসছে এবং এই ফর্ম দুটো কেন আসছে, এই ফর্ম দুটো ভালো করে একবার জেনে নাও। ফর্ম দুটো কেন আসছে আমি তোমাদের একবার জানানোর চেষ্টা করবো। তাহলে আপাতত আমরা যেগুলো জানলাম সেগুলো কি? আপাতত আমরা যেগুলো জানলাম সেগুলো হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রসেস হয় চারটি রকম প্রসেস আমরা বললাম, আইসোপোরিক, আইসোবারিক, আইসোথার্মাল অ্যান্ড কি আইসোথার্মাল, আরেকটা কি হচ্ছে অ্যাডিয়াবেটিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। এই চারটে প্রসেস সম্পর্কে জানলাম, এবং গ্যাসের যে ওয়ার্ক ডান সেটা সম্পর্কে আমরা জানলাম, এবং কি আমরা জানলাম যে অ্যাকচুয়ালি গ্যাস কর্তৃক ওয়ার্ক ডানটা কি এবং গ্যাসের দ্বারা ওয়ার্ক ডান কি এই সম্পর্কে আমরা জানলাম। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এবং থার্মোডাইনামিক্স প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার যে বিষয়টা আসি সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক হিট, একটা ধারণা, সুস্পষ্ট ধারণা আসা উচিত। স্পেসিফিক হিট মানে কি? স্পেসিফিক হিটকে আমরা লিখতে পারি ডেল্টা কিউ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? ডেল্টা কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ডিটি সি বাই এন ডিটি, এই আকারে আমরা লিখতে পারি। তার কারণ কি? এখানে কি বলছে আমাকে দেখো, স্পেসিফিক হিট মানে আমাকে এখন বলে যে 1 মোল কোনো গ্যাসের ক্ষেত্রে 1 ডিগ্রি সে উষ্ণতা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট। কি বললাম? দেখো এখানে এন, নিচের যেগুলো থাকবে কোনো একটা ইকুয়েশনকে যখন আমরা ডিনোট করি তখন হরে যেগুলো থাকে সে হরগুলোকে আমরা একক হিসেবে ধরি। সেই মতো দেখো 1 মোল গ্যাস, এনের মান 1, একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি, টি এর মান 1, বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, যে ডি কিউ, যে পরিমাণ তাপ লাগে সেটাকে আমরা কি বলি?
না এটাকে আমরা সি বলি, সরি আমরা ডি কিউ বলছি কারণ এই যে পোর্শনটা এখানে আমরা বলি এটাকে আমরা সি বলছি, সরি এটাকে আমরা ডি কিউ বলছি আর এটাকে আমরা সি বলবো। স্পেসিফিক হিটটাকে আমরা সি দ্বারা ডিনোট করি, স্পেসিফিক হিটটাকে আমরা সি দ্বারা ডিনোট করি, তাহলে ডেল্টা কিউ ডিভাইডেড বাই এনডিটি, সিম্পলভাবে আমরা বলতে পারলাম এটা হচ্ছে স্পেসিফিক হিট। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সি ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই এন ডিটি। তারপরে এখান থেকে বলতে পারবো আমরা নিশ্চয়ই ডি কিউ ইকুয়াল টু এন সি ডি টি, আমরা এখান থেকে বলতে পারবো। দেখো এই ফর্মটা ভালো করে জেনে রাখো, এই ফর্মটা ভালো করে জেনে রাখো, ডি কিউ ইকুয়াল টু এন সি ডি টি। কী বললাম? সি ইকুয়াল টু ডেল্টা ডি কিউ বাই এন ডিটি, বুঝতে পারলাম? এবারটাকে চেঞ্জ করলাম, তাহলে ডি কিউ এর মান হবে এন সি ডিটি। যদি তুমি ইন্টিগ্রেশন করতে দুদিকে তাহলে তুমি কিউ এর মানটা আলটিমেটলিভাবে পেয়ে যাবে। এটাই হচ্ছে আমার কাজ এবং এটাই হচ্ছে আমার স্পেসিফিক হিট এর ধারণা। ঠিক আছে? এই যে স্পেসিফিক হিট অফ ধারণা, এই স্পেসিফিক হিটকে যখন কনস্ট্যান্ট প্রেশারে হবে তখন তাকে আমরা বলবো সিপি, যখন কনস্ট্যান্ট ভলিউমে হবে তখন তাকে আমরা বলবো সিপি। সিপি আর সিপি আমরা জানো যে সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ আছে, সে সম্পর্কে দেখতে হবে না। যে সূত্রগুলো আমি স্ক্রিনে শো করছি সেই সূত্রগুলো যদি ভালো করে একবার মনে রাখবা, ঠিক আছে? আবার তো মনে রাখবা। ফার্স্ট অফ অল দেখো সিভি ইকুয়াল টু এফ আর বাই টু, এফ আর বাই আর, এফ আর বাই টু হবে সামথিং, ঠিক আছে? এফ আর বাই টু হবে সিভি ইকুয়াল টু, ঠিক আছে? যদি এখানে ভুল লেখা আছে আমি ঠিক করে দেবো, সিভি ইকুয়াল টু এফ আর বাই টু। এফটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে? দেখো সিপি ইকুয়াল টু এ প্লাস টু বাই টু আর, ঠিক আছে? ডি ইউ ইকুয়াল টু এন সিভি ডিটি, খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ফর্ম, ভালো করে মনে করে রেখে দাও, এখান থেকে প্রশ্ন তৈরি হতে পারে যে ডি ইউ ইকুয়াল টু এন সিভি ডিটি, ডি ইউ ইকুয়াল টু এন সিভি ডিটি। তারপরে গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, এই সিপি বাই সিপিকে আমরা চেঞ্জ করতে পারি ওয়ান প্লাস টু বাই এফ হিসাবে, বা এটাকে আমরা চেঞ্জ করে টু বাই গামা মাইনাস ওয়ান করতে পারি। সিভি ইকুয়াল টু আমরা বলতে পারি এফ আর বাই টু এবং সিপি ইকুয়াল টু আমরা বলতে পারি গামা সিভি। এইভাবে যে চেঞ্জগুলো আছে আপাতত, এই চেঞ্জগুলো তোমরা একবার ভালো করে মনে করে রাখবে এবং মাথায় আটকে রাখবে ভালো করে জিনিসটা, এই চেঞ্জগুলো একবার মনে করে রাখবে। যেখানে এফটা অবশ্যই ডিগ্রি অফ ফ্রিডম, সিভি হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি এবং হিট স্পেসিফিক হিট বলতে পারো, আর সিপি হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারে স্পেসিফিক হিট। জাস্ট এই কটা তোমরা একবার ভালো করে জেনে রাখো। ফার্স্ট অফ অল দেখো আমাকে একদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে থিটা বলেছে আর অ্যাক্সিস বরাবর আমাকে টি টেম্পারেচার বলেছে। কোশ্চেন কি বলেছে? কোশ্চেন আমাকে দেখো স্পেসিফিক হিট রিলেটেড একটা কোশ্চেন আছে, মানে অপশনগুলো দেখে আমাকে বুঝতে হবে আমাকে অ্যাকচুয়ালি কী চাচ্ছে, কী যাচ্ছে স্পেসিফিক হিট নির্ণয় করতে যাচ্ছে। আমাকে কী বলছে? হিট সেম, দেখো আমাকে কোশ্চেন বলছে সেম মাস অ্যান্ড হিট আর কনস্ট্যান্ট, হিট আর কনস্ট্যান্ট বলছে, কিন্তু আমাকে কী চেয়েছে বুঝতে পারেন না অনেকে ইংরেজি ভাষা, বলতে ভ্যারিয়েশন অফ দ্য টেম্পারেচার অফ থিটা সাবসিস্ট উইথ দ্য টাইম অফ টি, মানে কি অ্যাকচুয়ালি আমাকে ভ্যারিয়েশন মানে কি ডি থিটা, আর টেম্পারেচারের সাথে কি ডি থিটা বাই ডিটি, এই মানটা আমাকে অ্যাকচুয়ালি চাচ্ছে, তাই না? ডি থিটা বাই ডিটি অ্যাকচুয়ালি আমার কি আসবে সেটা আমাকে চাচ্ছে, এটা আমাকে অ্যাকচুয়ালি চাচ্ছে করছে না, এবং অ্যান্সার আমাকে কী বের করতে বলছে, সমস্ত কিছু আমাকে বুঝতে হবে যে আমাকে কী চাচ্ছে। আমাকে স্পেসিফিক হিট রিলেটেড একটা প্রসঙ্গ আমাকে টেনেছে। দেখো আমি তোমাদের এখনো বললাম না স্পেসিফিক হিট মানে আমরা লিখতে পারি, কীভাবে লিখতে পারি? স্পেসিফিক হিট মানে আমরা লিখতে পারি ডি কিউ লিখতে পারো তোমরা, বা ডি এইচ লিখতে পারো। আচ্ছা তবে এইচ ধরো, তুমি এখানে ধরলা এইচ, ঠিক আছে, বা ডি এইচ লিখতে পারো। ডি এইচ ইকুয়াল টু তুমি কী লিখতে পারো? ডি এইচ ইকুয়াল টু বা ডি কিউ ইকুয়াল টু যা ধরতে পারো, কী বললাম আমি? এন এন সি এন সি ডেল্টা টি, এন সি ডেল্টা টি বা ডি টি তোমরা হিসাবে লিখতে পারো, বা ডি থিটা লিখতে পারো। টিটাকে তোমরা থিটা হবে, এখানে দেখো কোশ্চেন তোমাকে থিটা বলেছে, রিপ্রেজেন্ট করেছে, থিটা হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতাম না। সিম্পলভাবে আমরা ডি টি দিয়ে ভাগ করে দেবো, ডি এইচ বাই ডিটি করে দিলাম। এন সি কনস্ট্যান্ট, দেখো আমি এই লাইনে করছি, ডি এইচ বাই ডিটি করে দিলাম, ঠিক আছে? এন সি আমার কি কনস্ট্যান্ট থাকলো এবং ডি থিটা বাই ডিটি আমি করে দিলাম। কোশ্চেন আমি তোমার কী ক্লু দিয়েছে? বলতে আমার হিট সেম, মানে অ্যাকচুয়ালি টাইমের সাপেক্ষে আমার হিট জেনারেট হচ্ছে সেটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে কনস্ট্যান্ট ডি এইচ বাই ডিটিকে আমরা সিম্পলভাবে সিমিলারলি কনস্ট্যান্ট বলতে পারি। সি ইকুয়াল টু আমরা বলতে পারি এন সি ডি থিটা বাই ডিটি, ঠিক আছে? এন সি এটাকে আমরা কনস্ট্যান্ট এখানে সি ড্যাশ ধরলাম, ঠিক আছে? কনস্ট্যান্ট এখানে সি আর এসি মিলে ধরে। এবার আমাকে ডি থিটা বাই ডিটি বের করতে বলছে, তার মানে অ্যাকচুয়ালি আমাকে ডি থিটা বাই ডিটি ইকুয়ালটা আমরা লিখতে পারি যে দেখো এনটা নাম্বার অফ মোল, এখানে এক মোল বলে দিচ্ছে, তাহলে এটাকেও কনস্ট্যান্ট হিসেবে তোমরা বলতে পারো। তাহলে তুমি এখানে বলতে পারো ওয়ান বাই সি, এই যে সিটাকে আমরা নিচে নিয়ে গেলাম, ওয়ান বাই সি ইন্টু সি ড্যাশ, এই এনটাকে তুমি সি ড্যাশের মধ্যে কল্পনা করে নাও, তার কারণ মাসের কোনো চেঞ্জ হচ্ছে না, মাস কনস্ট্যান্ট, তার মানে সি ড্যাশের মধ্যে এনটা কনভার্ট করে নাও। তার মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি দেখো এই ডি থিটা বাই ডিটি, এই যে স্লোপ, এটাকে আমরা বলি স্লোপ, এটা কি হচ্ছে ওয়ান বাই সি এর সাথে ভ্যারি করছে। তার মানে এখানে কি তুমি কীভাবে কী বুঝতে পারছো? ওয়ান বাই সি এর সাথে ভ্যারি করছে, তার মানে কার স্পেসিফিক হিট বেশি হবে? যার এখানে গ্রাফটা যার এখানে বেশি, যার স্লোপ বেশি হবে তার স্পেসিফিক হিট কম হবে।
আর যার স্লোপ কম হবে তার স্পেসিফিক হিট বেশি হবে। তাই বলছে না যে কি বলছে ডি থিটা কি আসলো আমার ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু ভ্যারি প্রপোর্শনাল টু 1/c। তাহলে যার স্পেসিফিক হিট বেশি হবে বা যার ডিকিউ বাই ডিটি, দেখো নতির মান কি আরো বেশি, বি এর নিশ্চয়ই বেশি নতির মান, বি এর নতির মান নিশ্চয়ই বেশি, তাহলে বি এর স্পেসিফিক হিট কম হবে এ এর তুলনায়। তাহলে অপশন দেখো যেটা বলেছে, যেটা বি এর স্পেসিফিক হিট বেশি বলেছে সেটা মানে সিমিলারলি অপশন চলে আসবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা একবার দেখার চেষ্টা করি, আর দুটো মতো কোশ্চেন করবো, অসুবিধা নেই। দেখো নেক্সট কোশ্চেন আমরা দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পেরে যাবো। নেক্সট কোশ্চেনে আমাকে কি বলছে, আমাকে দুটো গ্রাফ এখানে বলেছে। কীরকম গ্রাফ, আমি গ্রাফটাকে একবার আঁকার চেষ্টা করি। দেখো এটাকে থার্মোডাইনামিক্সের প্রসেস সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে। আমাকে গ্রাফ দিয়েছে এরকম ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, আর দুটো গ্রাফ আমাকে দিয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর, আমাকে দুটো গ্রাফ আমাকে দিয়েছে। ক্লিয়ার? এবার দিয়ে আমাকে গ্রাফটা কীরকম বলেছে আমি একবার আঁকার চেষ্টা করে, আমি এখানে নিয়ে এসেছি যেহেতু, নাহলে তো ভুলে যেতাম। গ্রাফটা আমাকে এরকম দিয়েছে একটা, আচ্ছা এরকম একটা দিয়েছে, আর একটা উল্টো হবে, ঠিক সিমিলারলি এরকম উল্টোভাবে দিয়েছে, উল্টোভাবে দেখ অসুবিধা নেই, এরকম আমরা দিয়েছি। ক্লিয়ার? এবার কিভাবে জেনারেট করছে হিটটা সেটা একবার দেখো। প্রথমে কি বলছে, এটা পি ভার্সেস ভি, এই গ্রাফটা হচ্ছে পি ভার্সেস ভি, তাই তো, পি ভার্সেস ভি বলেছে। আর অপর একটা গ্রাফ কি বলছে, টি ভার্সেস এস। এস মানে কি, ইন্টারনাল এনার্জি। ক্লিয়ার? এস মানে এন্ট্রপি, তাই না, এস মানে হচ্ছে এন্ট্রপি, ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ বলি। তার মানে এই দুটো গ্রাফ আমাকে দিয়েছে, এবং এটা হচ্ছে সাইক্লিক প্রসেস, যে স্টেটে ছিল সেই স্টেটে ওরা ফিরে আসছে। এবার তোমরা একটা প্রশ্ন বলো, আমি একটা আলোচনা করে দিই। ওয়ার্ক ডান হচ্ছে সবসময় পাথ ফাংশন বলি আমরা, আর ইন্টারনাল এনার্জি হচ্ছে স্টেট ফাংশন, বা একটা স্টেটের ওপর নির্দেশ করে। দেখো এই সাইক্লিক প্রসেস যদি হয়, কীরকম তীর দিয়েছে আমি একটা দেখে দিই, এরকম একটা সাইক্লিক প্রসেস এরকমভাবে যাচ্ছে এটা, আবার কীরকম তীর দিয়েছে এখানে, আচ্ছা এরকম ওরা তীর দিয়েছে, এইভাবে এরা সাইক্লিক প্রসেস হচ্ছে, মানে একই অবস্থায় ওরা ফিরে আসছে। তাহলে দেখো এখান থেকে স্পষ্টত আমাদের ইন্টারনাল এনার্জি সেম হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে স্টেট ফাংশন, ইন্টারনাল এনার্জি হচ্ছে কি স্টেট ফাংশন। তাহলে দেখো একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে সে যখন আমার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, তাহলে তার কী হবে, তার আমার কী হবে, ইন্টারনাল এনার্জি আমার জিরো হবে। কিন্তু ওয়ার্ক ডান হচ্ছে আমার পাথ ফাংশন, অর্থাৎ পাথ ডিপেন্ডেন্ট ফাংশন। পাথ ডিপেন্ডেন্ট মানে কি, পাথের উপর নির্ভর করে। তাহলে সে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে সে প্রথম অবস্থায় ফিরেই যাক, তার সিচুয়েশনে কোনো পরিবর্তন হচ্ছে না, পাথের উপর যদি ডিপেন্ড করে, তাই ওয়ার্ক ডান সবসময় আমার নন জিরো হবে। ক্লিয়ার? ওয়ার্ক ডান আমার সবসময় নন জিরো হবে। তাহলে দেখো এটা অপশনটাকে মাল্টিপল কারেক্ট হবে। কী কারেক্ট হবে আমি তোমাদের একটা বলে দিই। ফার্স্ট অফ অল দেখো তোমার, আমি এখানে নাম্বারিংটা করে দিয়েছি, আমি নাম্বারিংটা করি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে এই 3 নাম্বার নাম্বারিং করেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2, এইভাবে এরা নাম্বারিং করেছে। ক্লিয়ার? ফার্স্ট অফ অল এবার দেখো এই গ্রাফটার ক্ষেত্রে আমি যদি দেখি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। অপশান বি 1, দেখো 1 আর 1 থেকে 2 হচ্ছে আইসোপারিক, তাহলে এই প্রথমটা হচ্ছে প্রথম গ্রাফে, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় গ্রাফ, ঠিক আছে। 1 থেকে 2 দেখো এটা আইসোপারিক, কি অবশ্যই আইসোপারিক, তারপর এখানে প্রেশার কনস্ট্যান্ট। কীভাবে বুঝবা, দেখো যখন দেখবা কোনো গ্রাফের একটা অ্যাক্সিস বরাবর, দেখো এই অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস বরাবর সেম, তার মানে যখন জানবা ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফাংশনটা সেটা সেম কনস্ট্যান্ট, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম কি হচ্ছে সেম, তার মানে কনস্ট্যান্ট কি এখানে, কনস্ট্যান্ট হচ্ছে আমার পি, তাহলে এটা অবশ্যই আইসোপারিক হবে। কিন্তু অপশন বি ওরা কি বলেছে, 2 থেকে 3 হচ্ছে আইসোথার্মাল। দেখো 2 থেকে 3 এটা কি আইসোথার্মাল, আইসোথার্মাল না তো। তারপর আমি বললাম কি, এটা দেখো এক্স অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিসকে নির্দেশ করছে, ওয়াই অ্যাক্সিসে কোনো গ্রাফ মানে তুমি জানবা এক্স অ্যাক্সিসে যে ফাংশনটা সেটা কনস্ট্যান্ট, তার মানে ওয়াই অ্যাক্সিসের গ্রাফ কীর্তি, তার মানে এসটা কনস্ট্যান্ট, এস থেকে এন্ট্রপি সমান, আইসোথার্মাল হবে না। অপশন 2 দেখার চেষ্টা করো। অপশন 2 বলছে 3 থেকে 1 হচ্ছে কি বলছে, আইসোকোরিক। আচ্ছা অপশন দেখো 3 থেকে 1, 3 থেকে 1 হচ্ছে আইসোকোরিক, অবশ্যই ঠিক। তারপর আমি কি বললাম, এটা দেখো ওয়াই অ্যাক্সিসে যেটা থাকবে, এক্স অ্যাক্সিসে যেটা ফাংশনটা থাকবে সেটা কনস্ট্যান্ট হবে, তার মানে নিশ্চয়ই ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম সেম, তার মানে সেটা হচ্ছে আইসোকোরিক, অবশ্যই এটা ঠিক। এবার দেখো 2 থেকে 3 হচ্ছে অ্যাডিয়াবেটিক। সেকেন্ড গ্রাফটা দেখো 2 থেকে 3 হচ্ছে অ্যাডিয়াবেটিক, বুঝতে পারছি। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে কি আছে, এস সেম, এস কনস্ট্যান্ট মানে কি এন্ট্রপি সেম, এন্ট্রপি সেম মানে অবশ্যই আমার এখানে অ্যাডিয়াবেটিক হবে, অ্যাকচুয়ালি আমার অ্যাডিয়াবেটিক হবে। তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট হবে। অপশন সি দেখো, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ নন জিরো। আমি বললাম যে কোনো সাইক্লিক প্রসেসের ক্ষেত্রেই ওয়ার্ক ডান আমার কী হয়, নন জিরো হয়। তার কারণ কি, যে ওয়ার্ক হচ্ছে একটা পাথ ফাংশন, স্টেট ডিপেন্ডেন্ট না, আর পাথের উপর নির্ভর করে। অবশ্যই অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তাহলে দুটো অংশ হলো।
নেক্সট সর্বশেষ বলছে কি হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম ইজ নন জিরো। আরে ভাই হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম মানে অ্যাকচুয়ালি কি, আমার অ্যাকচুয়ালি বলে কি এনট্রপি বলে, এনট্রপি না সরি আমি কী বলছিলাম ইন্টারনাল এনার্জি বলে। হিট অ্যাবজর্ব কোনো সিস্টেমে যদি হিট অ্যাবজর্ব যেটা হয় সেটা আমার হচ্ছে ইন্টারনাল এনার্জির পরিমাণ। তাহলে আমি কী বললাম ইন্টারনাল হচ্ছে স্টেট ফাংশন, পাতের উপর ডিপেন্ড করে না। তাহলে ইন্টারনাল এনার্জির মান আমার জিরো হচ্ছে, তাহলে কি আমরা কি জানি এই অনুযায়ী ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু, এটা আমরা জানি। এবার ডেল্টা ইউ এর মান যদি জিরো হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লু হবে, তার মানে তুমি বুঝতে পারছো নন জিরো হবে, ডেল্টা ডাব্লুটা তোমার বা ডেল্টা কিউটাও তোমার নন জিরো। তাহলে তিনটে অপশানে কিন্তু অ্যাকচুয়ালি আমার কারেক্ট। এই যে আমার তিনটে কোশ্চেনের মধ্যে টোটাল থার্মোডাইনামিক্সে তোমাদের রিভিশন করানোর চেষ্টা করলাম। এবার যে একটু বিষয় সেটা হচ্ছে কেটিজি। কেটিজির মধ্যে কেমিক্যাল যেটা যে বেশিরভাগ প্রশ্ন আসে সেটা তিনটের উপর আসে, একটা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড, একটা হচ্ছে আরএমএস ভেলোসিটি, আর একটা হচ্ছে তোমার এমন একটা অ্যাভারেজ ভেলোসিটি। তিনটের একটা আলাদা আলাদা মান আছে তোমরা জানো এবং সেটা সম্পর্কে তোমরা দেখে আসছো। জাস্ট আমি বলতেছি কেটিজি থেকে শুধুমাত্র ওই তিনটে পড়লে হয়ে যাবে। ওই তিনটে যে সূত্র বলেছে অ্যাভারেজ ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি অ্যান্ড আরএমএস ভেলোসিটি, তিনটে পড়লে নাও তাহলে হয়ে যাবে। তার মানে আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের টোটাল থার্মোডাইনামিক্সে কীরকম কী প্রশ্ন বা কোনগুলো পড়ার দরকার সে সম্পর্কে আলোচনা করলাম এবং কিছু কোশ্চেন আলোচনা করার চেষ্টা করলাম। আরও অনেক কিছু কোশ্চেন আসছে সেগুলো আলোচনা করতে পারো না, সেগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে তোমরা জয়েন হতে পারো। আর একটা বলে যে যদি তোমরা ঠিকভাবে চলতে না পারো নিজের মনোযোগী, তাহলে আমাদের অলরেডি কিন্তু ব্যাচ চলছে আর মোটামুটি 30 দিন। যদি তোমরা জয়েন হতে চাও তাহলে এখনই কিন্তু জয়েন হতে পারো, খুব স্বল্প ন্যূনতম টাকা অর্থের মাধ্যমে জয়েন হতে পারো। যদি জয়েন হতে চাও তাহলে কিন্তু অবশ্যই জয়েন হতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ। আগেও হ্যাঁ